আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে সরকারের ২ মাসের সাফল্য নিয়ে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে ২ মাসে অন্তত ৬০টা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং এই ২ মাসের কার্যকলাপে জনগণের আস্থা ফিরেছে সরকারের ওপরে। এই আস্থা ফিরেছে শব্দটা কেন ব্যবহার করা হলো আমার কাছে বোধগম্য হয়নি, কারণ বিএনপি সরকার তো ব্যাপারটা এরকম না যে ২ মাস আগে তারা ক্ষমতায় ছিল, তাদের উপরে আস্থা ছিল না, সেই আস্থা ফিরে এসেছে। ব্যাপারটা তো এমন না। তার মানে কি তারা এটা বোঝাতে চাইলো যে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে মানুষ যেমন আস্থাহীন হয়ে পড়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সেই আস্থাটা সরকারের উপরে ফিরে আসলো? হয়তো সেটাই হবে, কিন্তু আমার আলোচনার বিষয় সেটা নয়। আর সেই আলোচনার বাইরে একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের একটা সম্মেলনে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেছেন এবং সেখানে প্রাসঙ্গিক ক্রমেই স্বাস্থ্য নিয়ে যেহেতু কথা বলেছেন, প্রাসঙ্গিক ক্রমেই হামের প্রসঙ্গ এসেছে এবং হাম যে মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে, শিশুরা একের পর এক মারা যাচ্ছে, ২ শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিদিনই। একটা ভালো সংখ্যক শিশু মারা যাচ্ছে। এই ঘটনা আমরা বিগত প্রায় ১ মাস ধরে দেখে আসছি। এরকম একটা মুহূর্তে প্রধানমন্ত্রী যে কথা বললেন, সেই কথার ভিত্তিতে একটা বিষয়ই দাঁড়ায়, সেটা হচ্ছে যে অপরাধীদের তাহলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন? অপরাধীদের তাহলে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? প্রধানমন্ত্রী কারা অপরাধী সেটা স্পষ্ট করে বললেন। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে তাহলে প্রশ্ন আসবে, আমরা প্রশ্ন তুলতেই পারি যে প্রধানমন্ত্রী স্বয়ং যখন বলছেন যে কারা অপরাধী তিনি নিশ্চিত, তাহলে তাদের শাস্তির ব্যবস্থা তার সরকার করছে না কেন? হামের এই মহামারীতে এত শিশুর মৃত্যু, সেটাকে কেন এক ধরনের গণহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে না? এবং এই গণহত্যা যাদের কারণে হচ্ছে, শিশুদের এই নির্মম মৃত্যু যাদের কারণে হচ্ছে, তাদেরকে কেন আদালতে তোলা হবে না? চলুন একটু জেনে দেখি প্রধানমন্ত্রী কাদের অপরাধী বললেন এবং তার পরিপ্রেক্ষিতে কি দাঁড়াচ্ছে অর্থটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, প্রধানমন্ত্রীর হামের টিকার ব্যাপারে কথার আগে প্রধানমন্ত্রীর আরেকটি কথা বলতে চাই। তিনি তেলের সংকট বিষয়ে একটা কথা বলেছেন আজকে। যে সংকট ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন তেলের সংকট আছে এবং বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা দিয়ে বেশি দামে তেল কিনে চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। তিনি স্বীকার করে নিয়েছেন যে এই সমস্যা সমাধানের জন্য তার সরকারের সময় প্রয়োজন এবং তিনি সময় চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন যে আমাদেরকে আরেকটু সময় দেন, এই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি, কাজ করছি। অথচ তিনি যখন এই একেবারে পরিষ্কার কোনো ধরনের ভনিতা না করে যখন এই পরিষ্কার ভাষায় বাস্তবতাটা স্বীকার করলেন, বলে দিলেন, তখন গতকালকেই তার প্রতিমন্ত্রী, এই জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বেশি তেল মজুদ আছে। অথচ গতকালকেও আজকেও আমরা দেখছি তেলের পাম্পে মানুষের হাহাকার এবং সেই হাহাকার এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে সরকারকে মানুষ রাগে, দুঃখে, ক্ষোভে গালাগালি পর্যন্ত করছে। কিন্তু ওই মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাস্তবতা বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত এই মন্ত্রীদের বাচালতা কমানো, তারা যেন বাচাল না হন এবং বাচাল হতে গিয়ে আমরা দেখেছি যে তিনি সাংবাদিকের সঙ্গে এই প্রতিমন্ত্রী সাংবাদিকের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করছেন। সাংবাদিককে কোনো প্রশ্নই করতে দিচ্ছেন না। সাংবাদিক যখন বলছেন যে বাস্তবতা এটা বলতে যাচ্ছেন, তখন আপনার তথ্য আপনার কাছে থাক, আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য আপনাকে শুনতে হবে। সাংবাদিকের কোনো কথাই শুনবেন না তিনি শুধু বলবেন, তিনি কারো কথা শুনবেন না। এই যদি হয় একজন এরকম উদারনীতির প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদের একজন প্রতিমন্ত্রীর অবস্থা, তাহলে এই প্রতিমন্ত্রীরাই সরকারকে ডোবাতে যথেষ্ট ভূমিকা পালন করবে বলেই মনে হয়। এবারে চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর আরেকটি একেবারে পরিষ্কার কথাতে। একটা পরিষ্কার কথা তো বললামই যে তিনি তেলের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন।
যে এটা নিরসনে সময় লাগবে, খুবই ফাইন কথা, সময় লাগবে, প্রয়োজনে তেলের দাম বাড়িয়ে মানে এই সমস্যার সমাধান করেন, যে কোনো মূল্যে সমস্যার সমাধান করতে হবে। হামের টিকার ব্যাপারেও তিনি একেবারে স্পষ্ট কথা বলেছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, যে একজন প্রধানমন্ত্রীর এরকম স্পষ্ট কথা বলা উচিত। কি বলছেন তিনি? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ। তিনি প্রফেসর ইউনূস সরকারের আমলে বিগত 8 মাস যে মানে টিকা দেওয়া হয়নি, মানে ইউনূসের আমলের 8 মাস, সর্বশেষ 8 মাস কোনো ধরনের কোনো টিকা দেওয়া হয়নি, এই বাস্তবতার কারণেই যে হাম মহামারী আকার ধারণ করেছে, সেটাকে একটু প্রফেসর ইউনূসের ব্যর্থতাকে একটু মিনিমাইজ করার জন্য হয়তো তিনি বিগত 2 সরকারের কথাই বলছেন। খুবই ভালো, সেটাও মেনে নিলাম যে তিনি এককভাবে প্রফেসর ইউনূসের সরকারকে দায়ী করতে চাচ্ছেন না, তার কথাই শিরোধার্য যে বিগত 2 সরকার দায়ী, এবং তিনি বলছেন যে ক্ষমাহীন অপরাধ। এটা ক্ষমাহীন অপরাধ, যে অপরাধ ক্ষমা করা যায় না, যে অপরাধ ক্ষমা করা যায় না, সেই অপরাধের জন্য নিশ্চয়ই অপরাধীদের শাস্তির মুখোমুখি হতে হবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই হামের মৃত্যু, যেটা গণহত্যার সঙ্গে অনেকে তুলনা করছেন, এর ব্যাপারে অবশ্যই এটা যাদের গাফিলতিতে এই মৃত্যু হয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই হত্যা মামলা দায়ের করতে হবে। সেটা শেখ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্যের যে কেউ হোক। প্রফেসর ইউনূস সরকার যে টিকা কেনেনি, এবং তার অথর্ব উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং তার প্রিয় বান্ধবী, তিনি মানে অযোগ্য হওয়া সত্ত্বেও যাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে শেষ করে ফেলা হয়েছে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি বর্তমান সরকার, বিএনপি সরকার, প্রফেসর ইউনূস সরকারের ক্ষেত্রে এক ধরনের ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করছে, কিংবা ছাড় দেওয়ার চেষ্টা করছে, এক ধরনের উদারতা দেখানোর চেষ্টা করছে? কিন্তু এই উদারতা কাদের প্রতি দেখানো হচ্ছে? যাদের গাফিলতির কারণে আজকে শত শত শিশু মৃত্যুবরণ করছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে। কি বলছেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী বলছেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের জীবন বিনাশী ব্যর্থতা, ক্ষমাহীন অপরাধ বলে উল্লেখ করেছেন তিনি। জীবন বিনাশী ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এবং তারপরে বলছেন ক্ষমাহীন অপরাধ। জীবন বিনাশী, যেটা জীবন শেষ করে ফেলেছে, সেই ব্যর্থতার জন্য অবশ্যই বিচার করতে হবে। আর এই অপরাধ যদি ক্ষমাহীন অপরাধ হয়, তাহলে সেটার বিচার করতে হবে। আপনি বিগত 2 সরকার বলেন, 3 সরকার বলেন, 5 সরকার বলেন, যাকে বলবেন, যদি আপনি বলেন যে এটা, তাহলে এটার আপনাকে বিচার করতে হবে। সেটাই একমাত্র নীতি হওয়া উচিত। তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে, এই ব্যাপারেও তিনি বলেছেন। অর্থাৎ বর্তমান সরকার টিকা শুরু করেছে, আমি জানি না শুরু ঠিক হয়েছে কিনা, হয়তো শুরু হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী বলছেন। তিনি তো আর ভুল তথ্য দেবেন না, তিনি কখনো ভুল তথ্য দেনও না। সেটা আমরা মেনেই নিচ্ছি যে হয়তো দেয়া শুরু হয়েছে। কিন্তু বর্তমান সরকারকে কেউ দোষ দিচ্ছে না, কেউ ব্যর্থতাও বলছে না বর্তমান সরকারের। বর্তমান সরকার জরুরি ভিত্তিতে 604 কোটি টাকা বরাদ্দ করেছে এই হামের টিকার কেনার জন্য। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারের যে তথ্য, মানে একজন সাংবাদিক, বরেণ্য সাংবাদিক মাহবুব কামাল, তিনি মানে ফাঁস করে দিয়েছেন তার স্বাস্থ্য উপদেষ্টা কিভাবে টিকা কিনেননি, এবং তাকে টিকা কেনার কথা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখন বলা হয়েছে, তখন বলেছেন যে টাকা নেই, 3 মাসের জন্য কিনেন। 3 মাসের জন্য এটা কেনা যায় না, 1 বছরের জন্য অন্তত কিনতে হয়। এটা বলার পরে তিনি বলেছেন, তাহলে ওর সঙ্গে কথা বলেন। ওর সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন, পাঠিয়েছেন যে সেটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি এবং টিকাও কেনা হয়নি। অথচ এই নির্লজ্জ বেহায়া সরকার নিজেদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। কোটা বিরোধী আন্দোলনের পরে গঠিত সরকার নতুন করে কোটার সৃষ্টি করেছে, এই কোটা, ওই কোটা, জুলাই আহত কোটা, জুলাই নিহত কোটা, এই পরিবারের কোটা, এই পোষ্য কোটা, এই রকম কোটার ব্যবস্থা করেছে। তারা বাংলাদেশের শিশুদের বাঁচিয়ে রাখার জন্য মাত্র কয়েক কোটি টাকা বরাদ্দ দিতে পারেনি, কিন্তু জুলাই জাদুঘর বানানোর জন্য
পুরো গণভবনের শত শত একর জমি নষ্ট করে সেটার পেছনে 110 কোটি টাকা বরাদ্দ করে টাকার বারোসরাদ্দ করেছে ওই মেটিকুলাস পিকুলিয়ার উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুককে দিয়ে। গণভোটে হাঁ ভোটের ক্যাম্পেইন করে কোটি কোটি টাকা নষ্ট করেছে। গণভোট যেটা বর্তমান সরকার বিএনপি সরকার সংসদে পাশই করলো না, যেটা এখন অবৈধ হয়ে গেল, সেই গণভোট করার জন্য 1,500 কোটি টাকা প্রফেসর ইউনূস নষ্ট করেছে। 3.5 লাখ কোটি টাকা শুধুমাত্র সরকারের দৈনন্দিন খরচা চালানোর জন্য ঋণ করেছে প্রফেসর ইউনূসের সরকার, যা 55 বছরের ইতিহাসে বাংলাদেশের রেকর্ড। এর আগে কখনো এত পরিমাণ ঋণ কোনো সরকার করেনি। বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশি ঋণ করে গিয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো প্রকল্প নেই। শুধুমাত্র তারা নিজেরা লুটপাট করে খেয়েছে। এবং প্রকাশ্য তথ্য এসেছে যে এই উপদেষ্টা যারা, তারা শুধুমাত্র তার নিজের পারপাস সার্ভ করেছে এবং সরকারি বরাদ্দ নিজের এলাকায় বাস্তবায়ন করেছে, অন্য কোনো দিকে তারা চোখ দেয়নি। আমরা যদি এই স্থানীয় সরকারের উপদেষ্টা যিনি ছিলেন, এই শিশু উপদেষ্টা, তার নিজের এলাকায় কিভাবে শুধুমাত্র তার উপজেলার জন্য 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন, যেখানে বিভিন্ন জেলাতে তিনি বরাদ্দ দিয়েছেন মাত্র 10 কোটি 12 কোটি টাকা, এরকম অবস্থা আমরা দেখেছি। অথচ মানে ভুয়া সব কাজে একজন মানে আমলা, তিনি সাতক্ষীরায় তার এলাকায় 2,500 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন উন্নয়ন প্রকল্প বরাদ্দর জন্য। অথচ এই মেটিকুলাস মানে অযোগ্য অথর্ব বাটপার উপদেষ্টা, তিনি বলেন যে টিকা কেনার টাকা নেই, তোমরা 3 মাসের জন্য কেন। এরকম পরিস্থিতি তৈরি করে শিশুদেরকে আজকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটাকে আপনি যদি গণহত্যা না বলেন, নর্মাল হত্যা তো বলবেন। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এটা ক্ষমাহীন অপরাধ, এই অপরাধের জন্য নূরজাহান বেগম দায়ী, প্রফেসর ইউনূস দায়ী, কিংবা কে দায়ী এই সরকারের, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করান। শেখ হাসিনা সরকারের আমলে কে দায়ী, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করান, দাঁড় করিয়ে তাদের বিচার করেন। কারণ এভাবে শিশু মৃত্যু আমাদের চোখের সামনে ঘটে যাবে, একের পর এক মায়ের কোল খালি হবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব, আর তারা এসএসএফ নিরাপত্তা নিয়ে মানে রাজকীয় জীবনযাপন করবেন। এটা তো হতে পারে না। এটা তো কোনো সুস্থ দেশের সংজ্ঞা হতে পারে না। যে সংস্কার, যে নীতিকথা, যে বড় বড় বুলি আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে শুনেছি, সেই বুলি দিয়ে কাজের কাজ যে ফাঁকা আওয়াজ ছিল, সেগুলো আজকে যখন প্রমাণিত, তখন সেই কাজের জন্য তো তাদের বিচারের মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড় হতে হবে। সেগুলো না করা, যদি বর্তমান সরকার প্রধানমন্ত্রীর এই কথা, আজকের এই কথার পরেও এর যারা দোষী, সেটা ইউনূস সরকারের, আওয়ামী লীগ সরকারের যেই দোষী হোক, তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় করানো না হয়, তাহলে বুঝতে হবে সরকার কারো কারো ক্ষেত্রে একপাক্ষিক নীতি অবলম্বন করছে এবং সরকারের এই শিশু মৃত্যুর ঘটনাগুলো কোনো ধরনের সরকারের ভেতরে মানবিকতার দিক থেকে এতটুকু প্রভাব বিস্তার করতে পারছে না। আমরা কি সেটাই ভাবতে বাধ্য হব? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, জ্বালানি সংকটকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে আমাদের সামনে যেসব ঘটনার উদ্ভব হচ্ছে, সেগুলোকে সামনে রেখে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠতেই পারে। যেমন ধরুন, এই সংকটের পেছনে সরকারের দায় আসলে কতটা? সংকট নিরসনের জন্য সরকার আসলে কতটা উদ্যোগী ভূমিকা পালন করেছে, অথবা সরকার নিজে কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করছে কিনা, গোপন করলে তার পেছনের কারণগুলো আসলে কি, অথবা সরকারকে বিপদে ফেলতে বিশেষ কোনো শক্তি ষড়যন্ত্রের জাল বুনছে কিনা, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা ফেলে সরকার ভয়ঙ্কর কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে কিনা, বিশেষ কোনো খেসারত দিতে হবে কিনা, অথবা এই সংকটের সাথে বা এই ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক বিশেষ কোনো শক্তি সম্পৃক্ত রয়েছে কিনা। আমি বেশ কয়েকটি ঘটনা পরপর আপনাদের সামনে উল্লেখ করছি, আপনারা নিজেরাই এই প্রশ্নগুলোর যৌক্তিকতা উপলব্ধি করতে পারবেন। ধরুন, গত 5 এপ্রিল আমাদের বহুল বিতর্কিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন, মানে বৈঠক করলেন। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্নের জবাবে বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি যে চুক্তির আওতায় বাংলাদেশকে তেল আমদানির জন্য
যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয় এমন দাবি যারা করছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও একটু খোলাসা করে বলার চেষ্টা করলেন, রাশিয়ার তেলের উপরে আরোপিত নিষেধাজ্ঞা বৈশ্বিকভাবে প্রযোজ্য, সত্য কথা এটি, এবং প্রয়োজনীয় অনুমোদন থাকলে ওই নিষেধাজ্ঞার কারণে কোনো বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তির কারণে নয়, অর্থাৎ তেল যদি আনতে না পারে সেটি শুল্ক চুক্তির কারণে নয়। মন্ত্রী আরও বলছিলেন যে জ্বালানি আমদানির বিষয়ে কোনো বাধ্যতামূলক শর্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তিতে নেই। আচ্ছা, ধরে নিলাম তার কথা সত্য, কিন্তু দেশের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবারই একটি অনুষ্ঠানে যে মন্তব্য করলেন তা একটু আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শেষ মুহূর্তে যে অসম চুক্তি করেছে তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি। বর্তমান নতুন সরকার বলছে দেশভিত্তিক বৈদেশিক নীতি করবে না, কিন্তু বাণিজ্য চুক্তিতে তাই হলো, কার কাছ থেকে তেল কিনব সেই অনুমতি নিতে হচ্ছে। তাহলে কার বক্তব্য আমরা সত্য বলে ধরে নেব, পররাষ্ট্রমন্ত্রীর নাকি শুল্ক চুক্তি নিয়ে যারা গবেষণা করেছেন সিপিডির মতন গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষের কথা? ওই একই দিন 5 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এমন দাবিও করেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। খেয়াল করবেন, তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। আবার তিনি এই কথার পরপরে বলছেন জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে গোপনীয়তার কারণে কিছু বিষয় প্রকাশ করা সম্ভব না হলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দিয়েছে। তাহলে গোপনীয়তার কারণে সব কিছু প্রকাশ করা সম্ভব হচ্ছে না কেন? কেবলমাত্র তিনি বললেন যে গোপনীয়তা বলে কিছু নেই কোনো চুক্তিতে। আচ্ছা, সেটিও না হয় আমরা বাদ দিলাম। যুক্তরাষ্ট্র জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কেমন সহযোগিতা? গত শুক্রবার দেশের সব গণমাধ্যমে একটি সংবাদ খুব গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলো। কি সেটি হচ্ছে বাংলাদেশকে রাশিয়ার জ্বালানি তেল আমদানির জন্য 60 দিনের জন্য ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং ওই খবরে আরও বলা হয় এমনকি 11 এপ্রিল থেকে 9 জুন পর্যন্ত সময়ের মধ্যে 10 লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনার কথা উল্লেখ করা রয়েছে। পরবর্তীতে সরকারের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো গণমাধ্যমে। সেখানে বলা হলো যে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিশেষ ছাড়ের খবর দেওয়া হয়েছে এই খবরের কোনো সত্যতা নেই। আমরা যখন খবরটি পেলাম খানিকটা স্বস্তি অনেকের মাঝে বিরাজ করছিল, যাক 60 দিনের জন্য রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে। কিন্তু খোদ বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়ে দিল যে না, এ ধরনের কিছু ঘটেনি। এই খবরগুলো বা কেন কোত্থেকে প্রকাশ হলো, এটি একটি প্রশ্ন উঠতেই পারে। এখন তো আবার কপি পেস্টের যুগ। কোনো একটি অনলাইন মাধ্যম কোনো একটি খবর দিলে সেটি কপি পেস্টের মাধ্যমে দ্রুত সব জায়গায় ছড়িয়ে যায়, কোনো ধরনের ক্রস চেক ছাড়াই। যাই হোক, তার একটা দায়বদ্ধতা অবশ্যই সাংবাদিকদের রয়েছে। যেটি আমাদের মূল বিষয়, যুক্তরাষ্ট্র যে জ্বালানি নিরাপত্তার আশ্বাস দিয়েছে সেটি কেন ঘটছে না? ঈদের আগে যে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়া হয়েছে এ কথা তো সত্য, সেটি রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হোক, আর যে শুল্ক চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সে কারণে হোক, অনুমতি তো চাওয়া হয়েছে, এ কথা তো সত্য। তাহলে সেই অনুমতি এতদিনেও কেন যুক্তরাষ্ট্র দিচ্ছে না? পররাষ্ট্রমন্ত্রী যে যুক্তরাষ্ট্র সফর করে এসে বড় বড় লম্বা লম্বা কথা বললেন যে যুক্তরাষ্ট্র পাশে রয়েছে আমাদের জ্বালানি সংকট নিরসনের জন্য, কেন যুক্তরাষ্ট্র এখনো কিছু করছে না? এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী
তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশে এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ মজুদ রয়েছে জ্বালানি তেলের। যদি তাই হয়ে থাকে, মানুষের কেন এতটা দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে? যেই লম্বা লাইন পড়ছে প্রতিটা ফিলিং স্টেশনের সামনে, কেন এমনটা ঘটছে? আচ্ছা, ধরে নিলাম যেগুলো মানুষ প্যানিকড হয়ে হুড়মুড় করে তেল নেওয়ার জন্য এইভাবে দিনের পর দিন দাঁড়াচ্ছে, রাত দিন তারা অপেক্ষায় রয়েছে, এবং সরকারের পক্ষ থেকেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এটিও সত্য কথা। মনিটরিং টিম করা হয়েছে, ট্র্যাক অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তারপরেও সামাল দিতে পারছে না। এবং জ্বালানি প্রতিমন্ত্রী কথাও বলেছেন, মানুষের অস্বাভাবিক চাহিদা পূরণের সক্ষমতা সরকারের নেই। তাহলে এই যে হাজার হাজার লিটার তেল উদ্ধার করা হচ্ছে মজুতদারদের কাছ থেকে, মজুদ চলছে, এটি সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেন পারছে না, সেটি একটি প্রশ্ন। সাথে আরেকটি ছোট্ট এক্সাম্পল দেই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২,০০০ লিটার জেট ফুয়েল উধাও হয়ে গেছে। ৭২,০০০ জেট ফুয়েল চুরির ঘটনা ঘটেছে। জেট ফুয়েল কেন চুরি করতে হলো? এই জেট ফুয়েলটা যেখানে সেখানে বিক্রি করা যাবে না। এই জেট ফুয়েল যেই পরিমাণ জেট ফুয়েল চুরি করা হলো, সেখান থেকে তো আর যারা এটি ব্যবহার করে তারা তো আর সচরাচর কিনবে না। এই তেল ব্যবহার হবে কোথায়? ফাইটার বিমানে, হেলিকপ্টারে। তারা কি এই খুচরো খুচরো জায়গা থেকে তেল নিবে? মনে হয় নেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এই যে একটি বিপুল পরিমাণ জেট ফুয়েল চুরির ঘটনা ঘটলো, কারা এগুলো ঘটাচ্ছে? একটি বিশেষ শক্তি কিন্তু অন্য কিছুকে সামনে রেখে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আন্দোলনের জন্য। তার পাশাপাশি একটা ষড়যন্ত্র হচ্ছে। কারা করছে, কী জন্য এগুলো ঘটছে, এগুলো সরকারকে খুঁজে বের করতে হবে, তখন বিপদটা তাদের জন্য বেশি। আবার ধরুন, জ্বালানি প্রতিমন্ত্রী যে বলছেন যে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ বেশি মজুদ রয়েছে এই মুহূর্তে জ্বালানি তেলের, তাহলে এই যে অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে, ক্রুড অয়েলের অভাবে যে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেল, ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হয়ে গেল। কী কারণে বন্ধ হলো? ক্রুড অয়েলের অভাবে তো। এবং এর ফলে কি হলো? 16 ধরনের তেল উৎপাদন অনিশ্চয়তার ঝুঁকিতে পড়ল। যদিও আমরা এটি জানতে পেরেছি যে আগামী 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল জাহাজে তোলার কথা রয়েছে। আচ্ছা, জ্বালানির অভাবে এরই মধ্যে খুলনার 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে শাটডাউন হয়ে গেছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে। আবার চট্টগ্রামের 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 10টি বর্তমানে বন্ধ রয়েছে জ্বালানি সংকটের কারণে। আবার ধরুন, তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র